আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি, বিশ্লেষণ করি, আলোচনা করি। সেই সঙ্গে এই সংশ্লিষ্ট বিষয়গুলোর যারা সাথে জড়িত আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যোগ দেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি যেটি মনে হচ্ছে যে গত জানি না খুব কতজন লোক আসলে এই খবরটি আসলে দেখেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলাদেশের জন্য সংবাদ। সেটা হচ্ছে গত সোমবার, এই সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে শকুন রক্ষায় যে বিপন্ন প্রাণী শকুন রক্ষায় গবাদি পশুর ব্যথানাশক কিটোপ্রোফেন জাতীয় ঔষধ উৎপাদন বন্ধ করতে হবে, এমন একটি আইন করা হচ্ছে এবং এটি মন্ত্রিপরিষদে পাশ হয়ে গেছে বা অনুমোদন দেওয়া হচ্ছে। এটি আইনের অপেক্ষায় রয়েছে। কেন আসলে এমনটি আইন হলো? যখন তিনি এই খবরটি যখন দিচ্ছিলেন মন্ত্রী পরিষদ সচিব, তিনি বলছেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের পরিবেশ রক্ষায় এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর শকুনি এমনি বিপন্ন প্রায় প্রাণী বাংলাদেশে। একটা সময় ছিল বাংলাদেশে শকুনের সংখ্যা ছিল 70 দশকে 50,000-এর মতো, আর এখন সেই সংখ্যাটা মাত্র 260টি, 50,260টি। এবং এদের মধ্যেও, এই 260টির মধ্যেও কিন্তু বিপন্ন অবস্থায় রয়েছে, যা খুব ভালো অবস্থা রয়েছে, বাড়ছে এমন কিছু না। কাজেই এই আইনটি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই আইনটি? এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন অধ্যাপক মনিরুল খান। তিনি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং তিনি জাতীয় শকুন রক্ষা কমিটির একজন সদস্য। মনিরুল খান, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আমি এতক্ষণ ভূমিকায় বলছিলাম, আসলে এই খবরটা হয়তো অনেকেই খেয়াল করেননি বা গুরুত্ব দিয়ে হয়তো পড়েননি, কিন্তু এই যে একটু জানতে চাই কেন আসলে এই খবরটি গুরুত্বপূর্ণ, বা কেন আমরা বলছি যে গবাদি পশুর ব্যথানাশক কিটোপ্রোফেন জাতীয় ওষুধ নিষিদ্ধ করা হলো, যদি একটু ছোট করে আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে শকুন প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত। আমাদের প্রকৃতিকে পরিষ্কার রাখার ক্ষেত্রে এই যে মরা প্রাণী খেয়ে প্রকৃতিকে পরিষ্কার করে শকুন কিন্তু একটা বড় ভূমিকা রাখে, এবং সেই সাথে গবাদি পশুর বিভিন্ন রোগবালাই যেটি বিভিন্ন গবাদি পশুর মৃতদেহের মাধ্যমে ছড়ায়, সেগুলো নিয়ন্ত্রণেও কিন্তু শকুনের একটি বড় ভূমিকা আছে। কিন্তু তথাপি গবাদি পশুতে ব্যবহৃত কিছু ব্যথানাশক ঔষধ, সেইগুলো শকুনের জন্য বিষ হিসেবে কাজ করে, এবং মূলত এ কারণেই কিন্তু শকুন বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এবং বলা হয়ে থাকে যে 98% এর যে সংখ্যা, 98% পপুলেশন হ্রাস পেয়েছে, মাত্র 2% টিকে আছে, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 260টি। এই প্রেক্ষাপটে যে জাতীয় শকুন সংরক্ষণ কমিটি আছে, সেই শকুন সংরক্ষণ কমিটির একটি সুপারিশ ছিল সরকারের কাছে যে এই ব্যথানাশক ঔষধগুলো যাতে নিষিদ্ধ করা হয়, এগুলো যাতে গবাদি পশুতে ব্যবহার করা না হয়। এবং ইতিপূর্বে আরেকটি এরকম ব্যথানাশক ওষুধ যেটি বিষ হিসেবে কাজ করে, আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এইটা কি এমন যে এই যে ব্যথানাশক ওষুধগুলো যদি গবাদি পশু খায় এবং তারপর যদি কোনো কারণে সেই গবাদি পশুটি মারা যায়, তখন সেই মৃত পশুটির মাংস খেলে শকুন আক্রান্ত হচ্ছে, এমন কি ঘটনাটা হয়? জি, আপনি ঠিকই বলেছেন। যখন এই ব্যথানাশক কোনো গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, এগুলোর শরীরে প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ এর মাংসের মধ্যে থেকে যায়, এবং সেই গরু, ছাগল, মহিষ যদি মারা যায় এবং তার মাংস যদি শকুন ভক্ষণ করে, তাহলে সেই শকুনগুলো এই বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং মারা যায়। এবং আপনি জানেন যে শকুন কিন্তু দলবদ্ধ থাকে, এরা কিন্তু একা একা থাকে না। তো যার ফলে মনে করুন যে একটি গরুর দেহে যদি যদি বলি শকুন রক্ষায়, আমি বলছিলাম যে একটা পরিসংখ্যান দেখলাম যে 70-এর দশকে 50,000-এর মতো শকুন বাংলাদেশে ছিল, কিন্তু সেটা এখন মাত্র 260টিতে নেমে এসেছে। এবং এই পরিপ্রেক্ষিতে সম্ভবত সুন্দরবন এবং সিলেট, আমি যদি ভুল না করি, এই এলাকায় একটি শকুনের জন্য নিরাপদ এলাকা গড়ে তোলা হয়েছে। সেটার আসলে কি বলবো যে কি এখন কি অবস্থা, সেটি আসলে কোনো কাজে আসছে কিনা? জি, ঠিকই বলেছেন। আমরা পুরো বাংলাদেশেই শকুনের জরিপ করেছি। এটি
আইইউসিএন এবং বন বিভাগের নেতৃত্বে এই কাজটি করা হয়েছে এবং সেই কাজের যে ফলাফলটি জানা গিয়েছে যে এখনো পর্যন্ত যে জায়গাগুলোতে শকুন তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে এবং যেখানে তারা বাসা তৈরি করে এবং এরা কিন্তু এক জায়গায় অনেকগুলো শকুনি বাসা তৈরি করে একসাথে। তো সেই দুটো জায়গা বা দুটো এলাকা হচ্ছে, একটি হচ্ছে বৃহত্তর সিলেট, আরেকটি হচ্ছে সুন্দরবনের উত্তর দিকটা। তো এই দুটো জায়গা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো জায়গাকে ভালচার ছিলেন সোমবার মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম যখন বলছিলেন, তিনি তার কথায় বলছিলেন যে যদি এইটি এখনই নিষিদ্ধ করা না হয় তাহলে হয়তো যে শকুনগুলো আছে এখনো রক্ষা করা গেছে সেগুলো হয়তো আর বাঁচানো যাবে না এবং এতে পরিবেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে বাংলাদেশে। আমি একটু জানতে চাই, অনেকে হয়তো এই খবরটিকে খুব গুরুত্ব দিচ্ছেন না বা খুব গুরুত্বপূর্ণ মনেও করবেন না, কিন্তু আপনার কাছে আমি একটু আমাদেরকে জানান যে যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটে, বাংলাদেশ যদি সত্যি শকুন শূন্য হয়ে যায়, তাহলে আসলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে? দেখুন, শকুন আছেই মাত্র 260টি, অর্থাৎ বাংলা শকুন বা হোয়াইট রাম্পড ভালচার নামে যে প্রজাতিটি পরিচিত, এটি কিন্তু মহাবিপন্ন, মানে বিপন্নের মধ্যেও সবচেয়ে বেশি বিপন্ন, অর্থাৎ এটি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং মাত্র 260টির কাছাকাছি শকুন বাংলাদেশে টিকে আছে। এই সংখ্যাটি খুবই নগণ্য। আমরা যদি আজ থেকে 30-40 বছর আগের সংখ্যার সাথে তুলনা করি, এই সংখ্যাটি খুবই নগণ্য। শকুন যদি হারিয়ে যায় তাহলে কি হবে? এই যে গরু ছাগল বা বড় মৃত প্রাণী যত্রতত্র পড়ে থাকবে, অন্য কোনো প্রাণী সেই মৃতদেহগুলোকে খাবে। সেটি হতে পারে কাক, চিল, কুকুর বা শেয়াল। এখন ওই প্রাণীগুলোর সাথে শকুনের একটি বড় পার্থক্য আছে। শকুন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছরের বিবর্তনে সে বিবর্তিতই হয়েছে মৃত প্রাণী খাওয়ার জন্য এবং সেই জন্যই তার একটি বিশেষ যোগ্যতা আছে যেটি অন্য কোনো প্রাণীর নেই। সেটি হচ্ছে শকুনের পেটে কিন্তু রোগ জীবাণু সব মরে যায়। যখন শকুন একটি মৃতদেহ ভক্ষণ করে তখন যে শুধু মাংসটিই খায় তা নয়, ওই মৃতদেহের মধ্যে যত রোগ জীবাণু থাকে, ধরে নেই যে কোনো একটি গরু কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, এখন শকুন যদি ওই গরুটিকে খায় তাহলে কিন্তু শকুনের পেটে গিয়ে ওই রোগ জীবাণুগুলো মরে যাবে। কিন্তু ওটি যদি ওই মৃতদেহ যদি কাক বা চিল বা কুকুরে খায় তাহলে কিন্তু ওই মৃতদেহগুলো ওই জীবাণুগুলো মরবে না, বরং কাক, চিল বা কুকুরের মাধ্যমে এটি আরো বিস্তার লাভ করবে। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে গবাদি পশুর বিভিন্ন রোগ বালাই, যেমন অ্যানথ্রাক্স বা ফুট অ্যান্ড মাউথ রোগ, এইগুলো কিন্তু শকুনের অনুপস্থিতিতে এগুলো হঠাৎ করেই এগুলোর প্রাদুর্ভাব হয়, কারণ এই রোগ জীবাণুগুলো সহজেই তখন ছড়িয়ে যাওয়ার সুযোগ পায়। এবং সেই সাথে যদি একটি মৃতদেহ আমাদের বসতির আশপাশে বা যে কোনো জায়গায় পড়ে থাকে, স্বাভাবিকভাবে এটি কিন্তু এক ধরনের পরিবেশটাকে দূষিত করে ফেলে। শকুন কিন্তু সেই মৃতদেহটিকে খুব দক্ষতার সাথে মাত্র 1-2 ঘন্টার মধ্যেই বলা চলে বড় বড় মৃতদেহ তারা খেয়ে প্রায় সাবার করে ফেলে। তো এই সার্ভিসটা কিন্তু শকুন ছাড়া অন্য কোনো প্রাণী থেকে আমরা পাবো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এরই মধ্যে যে ব্যথানাশক ওষুধটি নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আপনাদের প্রস্তাব ছিল, সেটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন এটি মানে যদি সত্যি সত্যি নিষিদ্ধ করতে হয় বা বাজার থেকে তুলে দিতে হয় তাহলে তো প্রশাসনকে অনেক বেশি কঠোর হতে হবে। সেটা নিয়ে আপনারা কতটা আশাবাদী? ইতিপূর্বে ডাইক্লোফেনাক যখন নিষিদ্ধ হয়েছিল, শুরুর দিকে অবৈধ কিছু ব্যবহারের প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু প্রায় বছর খানেক, 6 মাস বা 1 বছর সময়কালের মধ্যেই কিন্তু মোটামুটি এগুলো শেষ হয়ে গিয়েছে। যে অবৈধ ব্যবহার যেগুলো স্টকে ছিল সেগুলোর কিছু অবৈধ ব্যবহার হয়েছে। কিটোপ্রোফেনের ক্ষেত্রেও হয়তো কিছু অবৈধ ব্যবহার আগামী কয়েক মাসে হতে পারে, কিন্তু তার পরবর্তীতে যদি ঔষধ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ, এরা যৌথভাবে এই মার্কেট মনিটর করে, বিশেষত যদি আন্ডার কাভার সার্ভে করা হয়, অর্থাৎ গোপনে সার্ভে করা হয় যে এই কিটোপ্রোফেন বাজারে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডাইক্লোফেনাকের ক্ষেত্রে এটি সফলভাবেই করা সম্ভব হয়েছে। সেজন্য আমি আশাবাদী যে কিটোপ্রোফেনও
এটি নিষিদ্ধ করা এবং এর বাস্তবায়ন সম্ভব, কিন্তু আমার দুশ্চিন্তাটি অন্য জায়গায়। দুশ্চিন্তাটি হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখেছি যে ডাইক্লোফেনাক নিষিদ্ধ হওয়ার পরে মেলক্সিক্যামের ব্যবহার শুরু হয়নি, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ভারতে, পাকিস্তানে বা নেপালে, সেখানে কিন্তু ডাইক্লোফেনাক বা কিটোপ্রোফেন নিষিদ্ধ হয়েছে। শুধু তাই নয়, মেলক্সিক্যাম যেটি নিরাপদ সেটির ব্যবহার শুরু হয়েছে। এখন আমরা যদি কিটোপ্রোফেন হয়তো আমরা নিষিদ্ধ করলাম, কিন্তু আমরা যদি মেলক্সিক্যাম ব্যবহার না করি, অন্য তৃতীয় কোনো আবার কোনো বিষাক্ত ব্যথানাশক আমদানি করে সেটির ব্যবহার শুরু করি, তাহলে কিন্তু আমরা আবার সেই সমস্যার মধ্যেই আবার আটকে থাকবো। আমরা যে শকুনের ধন্যবাদ মনিরুল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মনিরুল খান আপনার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠান আবার আপনার সঙ্গে যোগ হবে এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। দর্শক, আমরা নিশ্চয়ই করোনার সময় অন্তত বুঝতে পেরেছি যে প্রকৃতির গুরুত্ব কতটুকু এবং প্রকৃতিকে নিজের মতো থাকতে দেয়া, সুস্থভাবে বাঁচতে দেয়া, আমাদের সঙ্গে প্রকৃতিকেও রক্ষা করার দায়িত্বটা কতটুকু এবং করলে কতটা লাভ হবে সেটা বুঝতে পেরেছি। কাজে নিশ্চয়ই এই যা আলোচনা করলাম এটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং নিজের দায়িত্ব অনুযায়ী আমরা নিশ্চয়ই আমাদের দায়িত্ব পালন করব, শকুন রক্ষার আমরা ভূমিকা রাখবো। তো নিউজ গ্যালারি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। এই পর্বে আর আলোচনা নয়, এরপরে কঠিন কোনো বিষয় নয়, এই পর্বে একদম মন ভালো করার একটা বিষয়, সেটা গান। কার গান শুনবো? আমার সঙ্গে আছেন অবেন্দু স্মৃতি। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আচ্ছা, আপনাকে তো আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনি সঙ্গীত প্রেমীদের কাছে এরই মধ্যে অনেক পরিচিত মুখ। আপনার গান যে বিশেষত্ব সেটাও তারা জানে, কাজে আমি সেই আলোচনায় খুব একটি যাব না। প্রথমে আমি একটু গান দিয়ে শুরু করব, তারপর একটু অন্য কথা বলতে পারবো। আমরা এই অনুষ্ঠানে আমরা গান শুনে বেশি কথা বলি কম, প্রথমে গান দিয়ে শুরু করি, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। শ্রোতা দর্শকরা গানটা শোনার আগেও আমার কাছ থেকে যে ব্যাপারটা অনেক বেশি এক্সপেক্ট করে সেটা দিয়ে শুরু করি আজকে। যেহেতু রাত এবং আমার ভীষণ পছন্দের গান, রাতেই আসলে গানের মুডটা অনেক বেশি, হ্যাঁ একদম। তো সেরকম একটা আমার খুব পছন্দের একটা গান, সেটা দিয়ে শুরু করছি। অবশ্যই। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানের, এই ক্ষণে দুটি প্রাণের কুহু কুজনের, এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে এই রাত শুধু যে গানের, এই ক্ষণে দুটি প্রাণের
চমৎকার চমৎকার, আমার শীষ বাজাতে ইচ্ছা করছে। এবং একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এর আগে হয়তো শীষ বাজানো, মানে শীষ বাজানো একটা খারাপ কাজ এবং মার খাওয়ার কাজ ছিল। আপনার শীষ বাজানো শোনার পরেই মনে হলো যে না, এটা একটা ভালো কাজ হতে পারে, একটা সৃষ্টিশীল কাজ হতে পারে। আমার ধারণা এর জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, অসংখ্য ধন্যবাদ। এই যে গানের মধ্যে এই শীষ বা আপনার যে ইনস্ট্রুমেন্ট দেখছে, এগুলো সবাই তো পরিচিত, আপনার গানের সাথে পরিচিত, এই ব্যাপারগুলো কখন আসলে মাথায় ঢুকলো যে এগুলো করে, বা যখন আপনি করতেন সারেগামা যাবার আগে কি ছিল যে এগুলোর সাথে জনপ্রিয় হতে পারে সবকিছু? হ্যাঁ, মানে মানুষ আমাকে কিন্তু সারেগামা পাতে দেখার আগেই এইভাবে এর আগেই দেখেছে। হ্যাঁ, মানে এটা আসলে আমি ছোটবেলা থেকে কোনো চিন্তা ভাবনা করিনি যে এরকম একদিন একটা হয়ে যাবে। ছোটবেলা থেকে হুইসেলিংটা আমি প্র্যাকটিস করতাম, মানে এটা সারেগামা পাধা হিসেবে বাজানো যায় এবং আমি বিভিন্ন ধরনের গানের টিউনও বাজাতে পারি, বাট এটা গানের মধ্যে ভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারবো এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, এবং আমি যখন বাংলাদেশের রিয়েলিটি শোতে প্রথম অংশগ্রহণ করি, তো সেখানে আমার হঠাৎ করে একদিন মনে হয়েছে যে ইভেন আমি দেখছিলাম যারা পার্টিসিপেন্ট ছিল তারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, যেমন আমি একজনকে দেখছিলাম যে ফোক গাইছে, তার হাতে একটা একতারা। তো সেটা দেখে আমার হঠাৎ করে মনে হলো যে আমি তাহলে গানের মধ্যে একটুখানি হুইসেল বাজাই, দেখি কেমন হয়। তো জাস্ট কৌতূহল বশতই আমি সেদিন ওই অডিশন রাউন্ডে আমি হুইসেল বাজিয়েছিলাম এবং সেটা বাজানোর পর আমি ফিল করেছি যে আচ্ছা, ব্যাপারটা খুবই আনইউজুয়াল এবং সবাই আমাকে এমনভাবে দেখছিল। তো সেখান থেকে আসলে এটা শুরু হলো। গানের মাঝখানে আমার সিগনেচার রাখার জন্য আমি হুইসেলিং ইউজ করতাম। তো এরপর এই ভূতটা আমার মাথায় চেপেছে। আমি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই আমি এরকম একটা ভিডিও দেখেছি যে গ্লাস দিয়ে, মানে সব গ্লাস না, মানে কিছু বিশেষ ধরনের ম্যাটেরিয়ালের যে গ্লাস, তো সেই গ্লাস দিয়ে শাফল করে করে দুটো মেয়ে এত সুন্দর করে চমৎকার করে হারমোনাইজ করে গান গাইছে। তো আমি জাস্ট ওই হাতের দিকে তাকিয়ে আছি যে এটা কি। তখন আমার কাছে ব্যাপারটা একদমই নতুন, এটা 2016-এর গল্প। তো এর পরের থেকে এই ভূতটা মাথায় চেপেছে এবং এই আস্তে 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 এই এত কিছু, মানে ভূতও ভালো জিনিস হতে পারে, খুব ভালো ভূত। এবং আশা করছি যে আরো যে ভূতগুলো আপনার মাথায় চাপবে নিশ্চয়ই সেগুলো আমাদের আনন্দ দিবে। তো দেখি সেই ভূতটার একটু নমুনা আমরা দেখতে চাই, ও দর্শকদের শোনাতে চাই। এই যে ব্যাপারটা এখন দেখছেন, এইটার চিন্তা ভাবনা আসলো, মানে এইটা আমার কাছে এক পিসই আছে, এটা আর কারোর কাছে নেই, আমি এটা হলফ করে বলতে পারি। কারণ এই ধরনের পারকাশনের কোনো ইনস্ট্রুমেন্ট আসলে হয় না। এই ধরনের পারকাশন আসলে দেখা যায় পাশ্চাত্য বিশ্বগুলোতে দল ধরে ধরে, এটা স্ট্রিট মিউজিকেও সবাই করে, শাফল করে একজন আরেকজনকে শাফল করছে, খুব মজার, এটা গেমও হতে পারে, খুব মানে এন্টারটেনমেন্ট পুরোটাই জিনিসটা। তো এরপর আমি চিন্তা করলাম যে এটা আমি স্টেজে কিভাবে দেখাবো। তো তখন আশিকুর রহমান বলে একজন আছেন, উনি নিজেও একজন পারকাশনিস্ট। তো উনাকে আমি বললাম যে ভাইয়া আমার এরকম একটা জিনিস লাগবে, স্টেজে দেখাতে চাই। তো তারপর দুজন মিলে বসে এই ব্যাপারটা বানানো হয়েছে। এটা একটা ইনস্ট্রুমেন্ট, দেখতে মনে হয় যে আমি একটা টেবিলের উপর এটা রেখেছি, বাট এটা আসলে একটা ইনস্ট্রুমেন্ট, এর নাম দেওয়া হয়েছে বুজান। আচ্ছা, এইটা ইউজ করে আসলে ওই অত মানুষের কাছে পৌঁছে যাওয়া। তো যে গানটা দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে গেছিলাম, এটা একটু শোনাই।
আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পাখি মেঘ হয়ে যায় ভেসে যায় সুদূর কিনারে রোদের কারুকাজ মেঘের মিনারে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পাখি মেঘ হয়ে যায় ভেসে যায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পাখি মেঘ হয়ে যায় ভেসে যায় স্টেজে যখন যাচ্ছেন গান বেশি শুনতে চায় না শীষ কিংবা এগুলো বেশি? হ্যাঁ, এগুলোই আমার কাছে একটু বেশি দেখতে চাই, মানে নতুন ব্যাপারের প্রতি মানুষের ইন্টারেস্ট বরাবরই অনেক বেশি, তো এইগুলোই একটু বেশি দেখতে চাই বা শুনতে চাই। এখন ব্যস্ততা কি নিয়ে? এখন মৌলিক গান নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং সবচেয়ে বেশি ব্যস্ত আমার ইউটিউব চ্যানেল নিয়ে। আচ্ছা, এই করোনার সময়টাতে নিশ্চয়ই সেভাবে পারফর্ম করা হয়নি, তাহলে? আমি তো বলবো করোনার সময় আমি অনেক ব্যস্ত ছিলাম। সেটা স্টেজে হয়তো ব্যস্ততাটা ছিল না, বাট মানে বাসায় এবং অনেক কাজ আসলে শিখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে অনেক বেশি সময় দিতে পেরেছি, যেটা খুব দরকার ছিল আসলে। এবার একটু অন্যরকম একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে শোনাই। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম। ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম। ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই গন্ধ মাটি গায়ে মাখতাম। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই গন্ধ মাটি গায়ে মাখতাম। তোমার উঠোনে ভুলে যাওয়া গানের সুর গাইতাম বৃষ্টি। তুমি বৃষ্টি ভালোবাসো
ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম। ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। বাহ বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যে অনুষ্ঠানটা অনেক বড় করতে পারলে অনেক ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা, অবন্তী সিদ্ধির এখন ভবিষ্যৎ পরিকল্পনা শুধু কি গান নিয়ে, সবকিছু গান নিয়ে? ছোটবেলা থেকে না, মানে আমার যেটা হয়েছে যে এইটা করে আমি এটা করব, আচ্ছা। এটা কোনোদিনই ভেবে আমি কোনো কিছু আচ্ছা। করিনি। যখন আমার যেটা করতে ভালো লেগেছে আমি সেটাই করেছি, এবং ভালো লাগার ভালোবাসার জায়গা থেকেই আমি করি। তো এখন যখন আমাকে অনেকে এই কোয়েশ্চেনটার সম্মুখীন হতে হয়, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এখন যে অস্থির একটা অবস্থা চলছে তাতে আসলে আমি যদি মানে প্ল্যান করি তাতে আমি কখনোই মানে এই ধরনের প্ল্যানে যাব না। বাট যেহেতু আমার ভালো লাগার ভালোবাসার জায়গা, সো এইটাকে তো আমি অবশ্যই এগিয়ে নিয়ে যাব। মানে আমি না চাইলে আসলে এটা কেন যেন আমার পিছু ছাড়ে না, এবং আমরাও ছাড়বো না পিছু, এটা যদি ছাড়েন। একদম গানটা নিয়ে তো আমি অবশ্যই থাকতে চাই, পাশাপাশি আরো কিছু করার চেষ্টা চলছে। আচ্ছা, যদি একদম মানে গানের এই অবস্থা বলে, আপনি বললেন না একটা অস্থির সময় যাচ্ছে, আমরা যত শিল্পী এসছে সব এক ধরনের আসলে এই অভিযোগটা করেন যে বাংলা সঙ্গীত নিয়ে এক ধরনের হতাশা আছে এই বর্তমান অবস্থা নিয়ে। আবার যখন দেখছি যারা ভালো গান করছেন, একটা ভালো আপনি যখন গান দিচ্ছেন ইউটিউবে যখন আসছে, তখন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আবার হচ্ছে। মানে শ্রোতারা আমার মনে হয় ভালো গানের জন্যও তো অপেক্ষা করছে। একদম। তাহলে অস্থির সময়টা আসলে কেন? ভালো গান মানে আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা বলে, মানে ভালো গানের ভিউ, মানে আমরা আসলে এখন ভালো খারাপ যেটাই হোক না কেন ভিউ দিয়ে কিন্তু বিচার করি যে হ্যাঁ এই গানের, হ্যাঁ এই গানটার অনেক বেশি ভিউ, ভাইরাল গান, তার মানে এটা ভালো জিনিস, হ্যাঁ, বা মানুষের কাছে পৌঁছায় বেশি। তো আগে যেটা হতো কি যে ভালো খারাপ যেটাই হোক সব মানুষের কাছে সমানভাবে পৌঁছাতো, কিন্তু কারণ মাধ্যম খুব কম ছিল এবং ওই সব মানুষ আসলে ওইটাতে সেন্টার্ড ছিল। আর এখন এত বেশি স্ক্যাটার্ড হয়ে গেছে সব জিনিস, তো ওই আর কি মানে শ্রোতাগুলো কেমন যেন স্ক্যাটার্ড হয়ে গেছে, এবং ভালো গান আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা বলে ভালো গানের ভিউ খুব কম হয়, এবং শ্রোতা পর্যন্ত পৌঁছাতে আমাদের আসলে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। যেমন আমি যেমন একটু আগে যে গানটা গাইলাম, তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম, ভেজা জানালার কাছে আঙ্গুল টেনে তোমায় আঁকতাম। মানে এত সুন্দর গানের কথা আমি হলফ করে বলতে পারি এটা অবভিয়াসলি একটা ভালো গান, অবশ্যই ভালো গান, বাট এটার ভিউ খুবই কম। আচ্ছা, এটাই আমাদের সবচেয়ে হতাশার জায়গা। আচ্ছা, হ্যাঁ, যে ভালো কাজগুলো কেন যেন আমরা শ্রোতা দর্শক অবধি সেটাকে জানি না পৌঁছাতে পারছি না, এটাই আমাদের ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বড় জায়গা। কিন্তু ইউটিউব আসার কারণে, মানে অনলাইন আসার কারণে এবং যেভাবে ইন্টারনেট ছড়িয়ে গেছে অনেকটা ইজি হয়েছে তো, মানে শ্রোতাকে পৌঁছানো। একদম এটা ইজি হয়েছে যে আগে হয়তো অনেক জায়গা ঘুরে সেই জায়গাটাতে পৌঁছাতে অনেকেই পারতো না, বাট এখন কিন্তু একদম ওপেন একটা প্ল্যাটফর্ম, এবং সবাই সেটা মানে জানে যারা যেভাবে ইউটিলাইজ করছে আর কি, সেটা ভালোভাবে ইউটিলাইজ হচ্ছে, খারাপভাবে সবভাবে ইউটিলাইজ হচ্ছে। বাট আমি বলবো যে যেমন হয় না যে অনেকের প্রতিভা হয়তো সেই অবধি পৌঁছাতে পারতো না, বাট সেটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিন্তু সেটা সম্ভব হচ্ছে। নতুন গান নিয়ে শুনবো, মানে শুনতে চাই নতুন কি কি গান আসছে, মানে মৌলিক গান নতুন। আমি সেদিন আসলে কাউন্ট করছিলাম যে এই করোনাকালীনে আসলে প্রচুর অরিজিনালস গান হয়েছে। আমি যদি করোনা বিষয়ক গানের কথা বাদই দিলাম, হ্যাঁ আমি মৌলিক গান করেছি 32টা। এবং ওই যে বলছিলাম যে গানগুলো আসলে কেন যেন পৌঁছায় না, এবং এর মধ্যে আমার ভীষণ কিছু পছন্দের কাজ আছে যেগুলো রিলিজ হয়েছে, আমার খুব পছন্দের গান। এবং হয় না যে কিছু গান নিজের কিছু গান শুনতে ভালো লাগে, এরকম কিছু গানও গত বছর আমি করেছি। এই বছরও আরো অনেকগুলো গানের প্ল্যানিং চলছে। এই বছর আমি একটা দুঃসাহস করতে যাচ্ছি, প্রথমবারের মধ্যে আমি একটা গান লিখেছি, এই গানটা খুব শীঘ্রই আসবে। শাবাশ শাবাশ। মানে আমরা অপেক্ষা করছি যে প্রথমবার, মানে এখন আমরা গীতিকার হিসেবেও পাচ্ছি, তাই তো? ঠিক না, মানে আমার লেখা একদমই আসে না, গীতিকার আমি নিজেকে একদমই বলতে চাই না, কারণ যে ব্যাপারটা আমি আসলে পারি না সেটা আমি একদম সরাসরি বলে দিই, আমি এটা ব্যাপারটা পারি না। চেষ্টা করেছি আমার ভালো লাগার জায়গা থেকে যে হ্যাঁ এটা হতে পারে, করে দেখি, এরকম আর কি। আপনার জন্য অনেক শুভকামনা রইল, এবং আপনার সাথে আপনার গান শুনতেও ভালো লাগছে, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে, কিন্তু আমাদের সময় একদম শেষের দিকে চলে এসছে। আমরা একটা শেষ গানটা আপনার শুনবো, এবং গান শুনতে শুনতে আমরা বিদায় নেব।
আমি দর্শকদের কাছে বিদায় নিচ্ছি। একদম। দর্শক, আপনাদের মতো আমারও মনে হচ্ছে যে এই সময়টা যদি আরো লম্বা হতো আমাদেরকে আরো ভালো লাগতো, আরো অনেক গান শুনতে পারতাম, কিন্তু সময় শেষ। আমরা কথা দিচ্ছি যে অবন্ধু স্মৃতি অবশ্যই আমাদের অনুষ্ঠানে আবার আসবেন কোনো এক সময়, তখন আরো বেশি সময় নিয়ে আমরা গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনেজের সঙ্গে থাকবেন। নিশ্চয়ই কালকে আবার দেখা হবে। আমরা অবন্ধু স্মৃতির গান শুনতে শুনতে বিদায় নেব। অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে এটিএন পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং এতক্ষণ ধরে যারা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার একটা মৌলিক গান। গানটির কথা প্রসেনজিৎ ওঝা, সুর শোভন। এবার গলা ছেড়ে গাইব যে গান, হাঁটবো সুরের পথে, মন আনন্দে বলবো কথা, সকলে একমতে। এবার গলা ছেড়ে গাইব যে গান, হাঁটবো সুরের পথে, মন আনন্দে বলবো কথা, সকলে একমতে।